আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ডিজিটাল এজ এপিসোড 3। আমি সৈয়দ হাসানুল করিম অন্তর, আপনাদের হোস্ট আছি আপনাদের সাথেই। ডিজিটাল মার্কেটিং হ্যাজ অলওয়েজ বিন হাউ ব্র্যান্ডস রিচ পিপল, বাট টুডে it has become how do we stop people from scrolling. Every brand is creating content, every content creator is fighting for attention, and AI is transforming the market faster than many businesses can adapt. So the real question is, what really works? Today we have with us Mr. Sabbir Islam, who has been associated with this industry for a very long time. And today, in our conversation, we are going to challenge a lot of modern marketing techniques. Sabbir bhai, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। Thank you so much for inviting me. It is always very nice to meet you and looking forward to the show as well. সাব্বির ভাই, আপনি তো ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। সো ওয়েন ডিড ইউ থিঙ্ক যে ইউ উইল পারসু দিস প্রফেশন অফ ইনফ্লুয়েন্সিং হিউম্যান সাইকোলজি রাদার দেন গোয়িং ফর ইঞ্জিনিয়ারিং ডিগ্রিজ? অন্তর ভাই, যেটা সবাই বলে যে ইঞ্জিনিয়াররা সবকিছু হইতে পারে, এটা আমি সবসময় শুনতাম। বাট আমার কাছে যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি, তো তখন আসলে যেটা হয় যে বাংলাদেশে তো আসলে বাপ মাদের একটা ইচ্ছা থাকে যে আসলে আমার ছেলে হয়েছে তো ডাক্তার হবে তো ইঞ্জিনিয়ার হবে, তো নিজের প্যাশনটা আসলে এক্সপ্লোর করার ওইভাবে সুযোগ পাইনি পড়াশোনার টাইমে। তো তারপরে যেটা হয় যে দেখা যায় যে আমি এ-লেভেলস কমপ্লিট করার পরে একটা অনলাইন ম্যাগাজিন স্টার্ট করি। ওটার জন্য যে ডিজিটাল মার্কেটিং করা দরকার সেটা নিজে থেকে করতাম। তো যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তো তখন দেখলাম যে আসলে আমি যদি ইঞ্জিনিয়ারিং করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো আমি একজন অ্যাভারেজ ইঞ্জিনিয়ার হতে পারবো। আমি যদি মার্কেটিং করি, যেটা আমার আসলে প্যাশনের জায়গা, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে খুবই এক্সাইটিং, তাহলে হয়তো আমি কোনো কিছু একটা সিগনিফিকেন্ট করতে পারবো। এই চিন্তাধারাটা থেকে আসলে পড়াশোনার মাঝে থেকে আমি অ্যাকচুয়ালি একটা এজেন্সিতে কাজ করা শুরু করি। ওখানে আমার একটু হাতেখড়ি হয়। তারপর হাতেখড়ি হওয়ার পরে তারপরে আসলে মজার বিষয় এটা যেটা হয় যে আমার এক জব অফার আসে আরেকটা এজেন্সি থেকে। তো ওদের অফিস একটু দূরে ছিল, তো আমার ফ্রেন্ডরা এরকম আড্ডা দিতেছিল, তো আমি ওদের সাথে এমনি শেয়ার করতেছিলাম। তো তখন আমাকে বলছিল যে একজন আমার ফ্রেন্ড বলছিল যে আচ্ছা, ওরা তোকে কি হিসাবে হায়ার করবে? বলছি যে প্রজেক্ট ম্যানেজার ডিজিটাল মার্কেটিং। তখন ও বলছে যে তাহলে তুই তো সব পারিস, তুই কিছু একটা শুরু কর। তো ওই যে তখন একটা ইয়ে থাকে যে সবাই রক্ত গরম, ছোট মানে অ্যাডাল্ট ইউথের যেই স্প্রিয়াটা থাকে, তো ওই এনার্জি, ওই স্পন্টেনিটি থেকে আসলে ওই দিনই শুরু করলাম যে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা লোগো বানাই, একটা নাম দেই। শুরু হইলো যাত্রা, এখন পর্যন্ত চলে যাচ্ছে। গ্রেট গ্রেট। সো আপনি যে শুরুটা করলেন ইন দিস ইন্ডাস্ট্রি, what was the most talked about misconception about this industry যেটা ছিল যখন আপনি জয়েন করেছেন আরো 10 বছর আগে? দ্যাট ডিজিটাল মার্কেটিং ইজ অনলি ফর বিগ ব্র্যান্ডস, অ্যান্ড ইনফ্যাক্ট আমরা এটাকেই অ্যাড্রেস করে আমরা মার্কেটে নামছি। ডিজিটাল মার্কেটিং ইজ নট জাস্ট ফর অনলি বিগ ব্র্যান্ডস, ইট শুড নট বি লিমিটেড টু বিগ ব্র্যান্ড। এসএমইজ আছে, আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসরাই কিন্তু দেশের অর্থনীতির একটা বিশাল বড় চালিকা শক্তি। তো সেই এসএমইজদেরকে আপনি যদি সাপোর্ট না দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর থ্রু দিয়ে, তাহলে সে গ্রো করবে কি হবে? তার জন্য তো এটিএল এর বাজেট নেই, তার জন্য তো টিভিতে অ্যাড দেওয়ার বাজেট নেই, তার জন্য তো পোস্টারিং করার এত বাজেট নেই, হেভি বাজেট নেই, যেটা বড় বড় ব্র্যান্ডের থাকে। সো ওই চিন্তাধারা থেকে আসলে আমরা ওইটাকে চ্যালেঞ্জ করলাম যে না, এসএমই বিজনেসেসকে আমরা সার্ভ করব, এটা দিয়ে দেখি যে আমরা কি শুরু করতে পারি। ইনফ্যাক্ট আমাদের আর্লিয়ার ইয়ার্সে আমরা এসএমইসদের সাথে কাজ করি, আমরা গ্রো করেছি। ইনফ্যাক্ট এখনো আমরা যখন দেশের প্রায় অনেক প্রমিনেন্ট ব্র্যান্ডসের সাথে কাজ করছি, তারপরও কিন্তু আমাদের একটা বেজ আছে এবং একটা সফট কর্নার আমার এখনো আছে এসএমইসদের প্রতি, যে তাদের সাথে কাজ করতে হবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিকজ অ্যাজ উই সি, এজেন্সিজ আর পার্টনার্স অফ বিজনেসেস। সো আমাদের সাকসেস মেজার্ড হয় তাদের সাকসেসে। সো ওনারা যদি বিজনেসটা বড় করতে পারে, আমাদের তখন স্যাটিসফ্যাকশন বেশি হয়। ইনফ্যাক্ট একটা ব্র্যান্ডের সাথে কাজ করার সময় আপনি কিন্তু ওইভাবে এত চোখে পড়বে না, কারণ ওর অনেকগুলা হাত আছে। ধরেন ও মার্কেটিং এর হাত আছে, ওর নিজের সেলস চ্যানেল আছে, ওর নিজের এটিএল চ্যানেল আছে। আপনি যখন একটা এসএমইর সাথে কাজ করবেন, আপনি জানেন ওর মার্কেটিং এর মানুষটা শুধু আপনি। ওর ব্যবসাটা যখন বড় হবে, তখন কিন্তু এটা আপনার একটা সন্তুষ্টির জায়গা, একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হিসেবে ক্রিয়েট করেন। আপনার ব্র্যান্ড বিল্ডিং এর সাথে সাথে আপনি তো ওয়ারটাকেও গ্রো করেছেন। সো হোয়াট ওয়াজ দ্য হার্ডেস্ট পার্ট অফ বিল্ডিং ওয়ার, নট জাস্ট ফিনান্সিয়ালি বাট ইমোশনালি অ্যাজ ওয়েল? দ্য হার্ডেস্ট পার্ট যেটা আপনার সবসময় আসলে আমার কাছে মনে হয় যে ফেস করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন
বাংলাদেশে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন অনেকেই আপনাকে আসলে বলবে যে ব্যবসা না করে এটা করো, এটা সেফার, চাকরি করো, এটা সেফার, এটা করো, এটা সেফার। তারা হয়তো বা আপনার ভালো চায়, তারা যে এমন না যে আপনার খারাপ চায় তা না। সো এই অ্যাসপেক্টটাকে চ্যালেঞ্জ করাটা না আমার কাছে মনে হয়েছে যে এটাই আসলে অনেকটুকু স্ট্রেংথ লাগে, একটা মানসিক শক্তি লাগে, যে সবাইকে যেটা বলছে যে এটাই আসলে সেফার ওয়ে, আপনি চ্যালেঞ্জ করছেন যে আপনি একটা উল্টো পথে হাঁটা দিচ্ছেন এবং সেটাকে আসলে রোডলেস ট্রাভেলটাকে আসলে কি আপনাকে আসলে ভালো একটা ডেস্টিনেশনে নিয়ে যাবে, নাকি সবাই যেটা বলছে যে এটা আসলে সেফ না, এটা আসলে আপনাকে পরে আপনাকে ভোগাবে, আপনি একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছেন, আপনি আসলে বিসিএস দিবেন অথবা সরকারি চাকরি করবেন অথবা বেসরকারি কোনো কোম্পানিতে একটা সেফ চাকরি করবেন, এই ধারাটাকে ভেঙে নিজের পথে এগিয়ে যাওয়া আমার কাছে মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এবং আরেকটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে বাংলাদেশে, যেটা আমি সবসময় বলি, যে এডুকেশন সিস্টেমটাকে আরেকটু মডার্নাইজ করা দরকার। কারণ আমরা যখন কিনা আপনি জানেন যে ডিজিটাল মার্কেটিং তো এখন অনেক প্রলিফারেটেড একটা মার্কেট, তাই না, আপনি অনেক বড় সাইজের একটা মার্কেট, তারপরও আপনি দেখবেন যে নতুন ট্যালেন্ট যখন আপনি আসছে, ফ্রেশার্সরা আসছে, তারা ডিজিটাল মার্কেটিং এর টেকনিক্স গুলাকে ওভাবে জানে না। তা আপনার তাকে ইনিশিয়াল থেকে ট্রেনিং করে শুরু করতে হচ্ছে এন্ড এভরিথিং। বাট এটা তো একটা স্টাবলিশড সেক্টর এখন ওয়ার্ল্ড ওয়াইড, বাট আমাদের কারিকুলাম গুলো কিন্তু ওভাবে আপডেটেড না, এটা আরেকটা চ্যালেঞ্জ। এই স্টুডেন্ট লাইফের পরেই তো আসলে সবাই ইন্টারেস্টেড হয় টু গেট ইনটু ব্র্যান্ডস, টু গেট ইনটু এজেন্সিজ। এজেন্সি লাইফ লুকস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং ফ্রম আউটসাইড। সো হোয়াট ইজ সামথিং যেটা আসলে বাইরের মানুষ ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না, বাট ইট এক্সিস্টস? দ্যাট ইট ইজ ভেরি হার্ড, ইট ইজ ভেরি, এজেন্সি আপনার আসলে প্যাশন যদি না হয় কাজ করা, যেটা অনেকে মনে করে, অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি প্যাশন ছাড়া আপনি কাজ করতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে একজন ফ্রেশারের জন্য যে আপনার মার্কেটিং এর প্রতি আসলেই প্যাশন না থাকে, মানে ফুললি প্যাশনেট আপনি যদি না হন, তাহলে আপনার জন্য এজেন্সিতে আপনি জব করতে গিয়ে আপনি এমনও হতে পারে যে আপনার কাছে মনে হবে যে এটা আপনার জন্য একটা ভুল ডিসিশন। ডু ইউ থিঙ্ক বাংলাদেশে এখনো উই আর আন্ডারমাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ওভার ভ্যালুইং এক্সিকিউশন? আপনি যদি বাইরের কথা চিন্তা করেন, আমি আপনাকে এখন একটা এক্সাম্পল দিই, আমি দুইটা অ্যাডের কথা বলি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 তো চলছে, তো ফিফার নিয়ম অনুযায়ী ফিফার যারা স্পন্সর তারা ছাড়া স্টেডিয়ামে কেউ অ্যাড দেখাতে পারবে না। এখন এই স্টেডিয়ামগুলো তো ইউএসএ তে আগে থেকেই হয়েছে, তো এই স্টেডিয়ামগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা স্পন্সর আছে। তো লিভাইস যেমন একটা স্টেডিয়ামের স্পন্সর ছিল, কিন্তু লিভাইস ফিফা ওয়ার্ল্ড কাপের স্পন্সর না, তো ওর লোগোটাকে ওর ঢেকে দিতে হয়েছে। তো ওর লোগোটাকেও এমন ভাবে ঠেকেছে যেটা ওর অ্যাকচুয়ালি ওর ইনস্টাগ্রামের লোগোর যে এমব্লেমটা সেটা ওইটাকে রিপ্রেজেন্ট করে। জিলেটও সেম কাজটা করেছে। জিলেট যেটা করেছে যে জিলেটে তো ফোম, সো ওর লোগোটাও এমন ভাবে ঢেকেছে যেটা দেখে মনে হয় যে আসলে এটা একটা ফোম। সো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্র্যান্ডটা জিলেট, অ্যাডটা আপনি দেখতে পাচ্ছেন না, নামও নেই, কিন্তু যে স্ট্র্যাটেজিটা এটা একটা সিম্পল স্ট্র্যাটেজি, বাট আপনি চিন্তা করেন যে এটা কি পরিমাণ একটা মার্কেটিং ওয়েভ ক্রিয়েট করেছে যে ইউএসএ তে এটা হচ্ছে, এটা বাংলাদেশের মার্কেটাররা এটা নিয়ে কথা বলছে। Correct, absolutely. And It's a simple strategy. data has already and always impacted marketers in a positive way. So now, এখন আমাদের কাছে যত ডেটা আছে, অ্যানালিসিস আছে, do you think it is making us smarter or it's just making us more reactive? I think at times it is getting more reactive, and that is the problem, because আপনার একটা ডেটা, আপনি যখন একটা সেক্টর নিয়ে কাজ করবেন অথবা যে কোনো কিছু নিয়ে আপনি একটা ক্যাম্পেইন নিয়ে কাজ করছেন, তখন কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আপনি যেটাকেই চ্যালেঞ্জ করছেন না কেন অথবা যে টপিকটা নিয়ে আপনি কাজ করছেন না কেন। যেমন আমরা এখন বলি যে অনেক সোশ্যাল গুড ক্যাম্পেইনস আমরা দেখতে পাই, যে একটা ব্র্যান্ড একটা ক্যাম্পেইন করছে ও একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে, যে সেটা যেটাই হোক না কেন। তো যেই সোশ্যাল মেসেজটা দিচ্ছে, আমরা অনেক সময় দেখি যে এই মেসেজটা আসলে এখন রেলেভেন্ট, রাইট নাও রেলেভেন্ট, বাট 6 মাস পরে রেলেভেন্ট থাকবে না অথবা 1 বছর পরে রেলেভেন্ট থাকবে না। বাট আপনি যদি হিস্টোরিক্যাল ডেটা ঘাটেন, তাহলে আরো অনেক টপিকস আছে যেটা নিয়ে আপনি কাজ করতে পারেন অ্যান্ড সোশ্যালি একটা ভালো মেসেজ দিতে পারেন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্স আপনার সাথে রিলেট করতে পারবে। আপনি যেটা বললেন যে আমরা এখন রিচের চেয়ে এখন আমরা স্ক্রোল স্টপিং এর দিকে চিন্তা করি, তাই না? আপনি কখন স্ক্রোল স্টপিং করবেন, আপনি কখন একটা কন্টেন্টকে শেয়ার দিবেন,
যখন আপনি সেই কন্টেন্টের সাথে কোনোভাবে একাত্ম প্রকাশ করতে পারছেন, অথবা আপনি দেখছেন যে এটা আপনার লাইফের প্রবলেম, অথবা আপনার সাথে রিলেটেবল এরকম অনেক কিছুই হতে পারে, বাট আমরা দেখছি যে একটা ঘটনা ঘটলো, সাথে সাথে এটাকে নিয়েই একটা ক্যাম্পেইন করতে হবে। কেন? আরো তো 10টা টপিক আছে যেটা নিয়ে আপনি আপনার ব্র্যান্ডকে দিয়ে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, and এটা আপনার টিভির সাথে আরো বেশি রেলেভেন্ট হবে। আমি আপনার এই কথাটা নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি বললেন যে একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটা নিয়েই মার্কেটিং করতে হবে, সো ডু ইউ থিঙ্ক ব্র্যান্ডস আর বিকামিং ওভারলি অ্যাটাচড টু obtain virality? So what do you think they're losing in the process? What they're losing in the process is their branding, like the brand value itself and the brand strength it by itself. কয়েকদিন আগে একটা পেঙ্গুইনের একটা ইয়ে ছিল, if you remember, I think আমাদের অনেকেই আমরা এটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে একটা পেঙ্গুইন হাঁটা দেয় যে ইয়ের দিকে। তো এই ঘটনাটা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি অ্যাকচুয়ালি ঘটনাটা পড়েন, এটা কিন্তু একটা হৃদয় বিদারক স্টোরি, যে পেঙ্গুইনটা কিন্তু ওর লাইফ এন্ড করতে চলে যাচ্ছে, ও কিন্তু ওখানে সার্ভাইভ করতে পারবে না। আমি দেখলাম কি তারপরে 2-3 দিনের ভিতরে সব ব্র্যান্ড এটাকে নিয়ে একটা ফানি কন্টেন্ট বানাচ্ছে, এটাকে কন্টেন্ট বানাচ্ছে, মানে একটা কিছু ট্রেন্ডিং হলেই সেটাই ধরতে হবে। কিন্তু আসলে এইটার পিছনে যে মেসেজটা, এটা কি আসলে আমার ব্র্যান্ডের সাথে যায়, এটা নিয়ে কিন্তু এখন অনেকেই ভাবছে না। ও এটা শেয়ার হচ্ছে, এটা নিয়ে এখন একটা কন্টেন্ট বানায় দাও, এই ছবিটা ভাইরাল হচ্ছে, এইটা নিয়ে আমার ব্র্যান্ড এখানে প্লেস করে দাও। If everyone is fighting for attention now, so what do you think people will actually care about in future? এক্স্যাক্টলি, সবাই যদি সেম ট্রেন্ড ধরে, আপনি কি একটা রিল একবারই তো দেখবেন, 10বার দেখবেন? সো আমি এটা অনেক ব্র্যান্ডকে বলি যে আপনি যে এই ট্রেন্ডটা ধরতেছেন, আপনি কেন চিন্তা করতেছেন যে আপনিও ভাইরাল হবেন? আপনি যদি ফার্স্ট মুভার হন অথবা আপনার ব্র্যান্ডের সাথে যায়, তাইলে আপনি ভাইরাল হতে পারেন, বাট দেয়ার আর আদার ওয়েজ টু ডু ইট অ্যাজ ওয়েল। অন্য একটা টপিক ধরেন, অথবা আপনি একটা কনসেপ্ট জেনারেট করেন। আমার যেটা মনে হয় যে এই যে ভাইরালিটি হওয়ার কারণে আমরা ক্রিয়েটিভ থট প্রসেসটা লুজ করছি দিন দিন, এন্ড এআই এর কারণে আমরা আরো বেশি ক্রিয়েটিভ থট প্রসেসটা লুজ করছি দিন দিন। আগে কিন্তু কপি রাইটিং দিয়ে, আপনি চিন্তা করেন 1990s এর সময় আমরা যেসব জিঙ্গেল, এখনো কিন্তু আমার ওগুলা মাথায় বাজে। আপনি 2000 এর পরে কয়টা জিঙ্গেল এমন শুনেছেন যেটা এখনো আপনার মাথায় বাজে, অথবা আপনার এখনো মনে আছে না, অথবা ওইটা দিয়ে আপনি ব্র্যান্ডটাকে রিকল করতে পারেন? একটা ব্র্যান্ডের মার্কেটিং ক্যাম্পেইন কি সেটাই হওয়া উচিত না, যে আপনি ওইটাকে এতটা মেমোরেবল হবে যে ব্র্যান্ডটাকে রিকল করতে ইজি হবে? সেটা তো হচ্ছে না। সবাই একটা ট্রেন্ড ফলো করছে, আপনিও ওই ট্রেন্ডটা ফলো করছেন। আপনার যেটা করা উচিত, আপনি মেমোরেবল হওয়ার জন্য ডিফারেন্ট কিছু একটা করবেন। There are some ongoing trends. For example, for the past few months, or the past few, we should say months as well. For the past few months, আমরা দেখছি যে সবাই এখন AI driven content বানাচ্ছে, AI driven images, AI driven videos. So AI is also generating the scripts, the copies, the ads. So এভাবে যদি চলতে থাকে, ultimately the majority of the content we will be watching on screen will be generated from AI. So what do you think, which trend যেগুলো কারেন্টলি চলছে নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে will become obsolete? দেখেন অন্তর ভাই, আমি যেটা বলবো আসলে, যেটা আমরা দেখছি মার্কেটের শিফটটা, আমি বরং অবসোলিটের চেয়ে বেশি আমি বলতে পারি যে আসলে আমার যেটা ভয় লাগে যে মার্কেটটা আসলে কোন দিকে শিফট হয়ে যাবে। আমার মনে হয় মার্কেটটা আসলে এআই ড্রিভেন হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি, কারণ এটা আমি আসলে গ্লোবাল ডেটা থেকেও বলছি, কিছুটা লোকাল ডেটা থেকেও বলছি। আমি জানি না আপনি জানেন কিনা, বাট একটা বিশাল বড় কংগ্লোমারেট বাংলাদেশে অলরেডি তাদের প্রোডাকশন উইং পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এবং তারা প্রোডাকশন উইং করছে না, তারা এখন সবকিছু এআই দিয়ে করবে। এটা কিন্তু আসলে ট্রেন্ডের দিকে যাচ্ছে, এবং এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড। কারণ আমরা তো যখন এআই দিয়ে কন্টেন্ট বানাই, আমরা তো দেখি যে আসলে, দেখেন এআই কিন্তু আপনাকে নোভেল কিছু একটা বানিয়ে দিতে পারবে না, নতুন কিছু একটা বানিয়ে দিতে পারবে না। আমরা ছোটবেলায় বিটেল বিস্কুট খাইতে খাইতে যাই বেলা, আমরা এরকম শুনছি, এরকম অনেক জিঙ্গেল শুনছি, তুমি আমি আর ড্যানিশ, এরকম শুনছি, যেগুলো আমি এখনো রিকল করতে পারি, বাট আমি এআই এর বানানো কোনো কন্টেন্ট এখন পর্যন্ত রিকল করতে পারি না। আমার কাছে যেটা ভয় লাগে সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই যে
এআই কন্টেন্ট দিয়ে যে ব্র্যান্ডগুলোকে মেমোরেবল বানানোর যে চেষ্টা করা হচ্ছে, এটাই কি অবসলিট হয়ে যায় কিনা 3-5 বছরের ভিতরে, এটা নিয়ে আমাদের আসলে চিন্তা করা উচিত। As more and more people and brands and agencies adapt AI and technologies, so there's a risk যে সামনে হয়তো এজেন্সিগুলো ছোট হয়ে আসবে, হ্যাঁ। but they might become powerful in terms of AI. So what's your take on it? We'll become more efficient, but our industry will shrink in size. In terms of people, manpower, we'll be able to employ less people. এটা আমাদের ইন্ডাস্ট্রিতেই শুধুমাত্র এফেক্ট করবে না, আপনার এখন গার্মেন্টস বলেন, বলেন, সবাই কিন্তু এইদিকেই চলে যাচ্ছে, অটোমেশন এর দিকেই যাচ্ছে। আমি যদি আমার কথাও বলি, বিজনেসের কথা বলি, একটা বিজনেস কিন্তু এখন, একটা ব্র্যান্ড কিন্তু এইভাবে চিন্তা করে অলরেডি যে আচ্ছা আমি যদি এই টিভিসিটা বানাইতাম, আগে প্রোডাকশন হাউস অ্যাক্টর দিয়ে নর্মালি কনভেনশনালি যেভাবে হয়, সেই ক্ষেত্রে আমার খরচটা কত, আর এআই দিয়ে যদি আমি বানাই তাহলে আমার খরচটা কত হবে। সেটার ভিতরে যদি একটা খুব ভালো ডিফারেন্স হয়ে যায় না, অনেক সময় ব্র্যান্ড দেখা যায় যে এআই তে শিফট করে, ইভেন দো এই ক্যাম্পেইনটা ওর হিউম্যান দিয়ে করানো উচিত ছিল, এবং হিউম্যান দিয়ে করালে ইট উড গেট আ মাচ বেটার পারফরমেন্স। এটা ব্র্যান্ড জেনে বুঝেও কস্টিং বাঁচানোর জন্য এটা করবে। এখন কস্টিং বাঁচানোর জন্য যখন এজেন্সির সাথে এটা করা হবে, এজেন্সির তো উপায় নাই যে এজেন্সিরও এটাই ডেলিভার করতে হবে, বিকজ আমাদের সার্ভাইভ করার জন্য আমাদেরও এই কন্টেন্টই বানাইতে হবে। তার মানে আমরা তো আসলে এফিশিয়েন্ট হব বেশি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির সাইজ কিন্তু কমবে। এবং যেটা আমি আপনাকে বলছিলাম, ক্রিয়েটিভ নভেলটিটা, যেটা আমার কাছে সবচেয়ে পীড়াদায়ক লাগে, সবচেয়ে কষ্ট দেয়, সেটা হচ্ছে যে আমি তো এআই দিয়ে অনেক কিছু বানাই, সবকিছু দেখতে কিন্তু একই রকম হয়, অথবা ধরেন একটা ধাঁচ থাকে, কারণ এআই কে তো ট্রেন করা হয়েছে হিউম্যান মডেলস দিয়ে, হিউম্যানকে দিয়ে, তাই না? হয়তোবা ও নতুন কিছু একটা বানাতে পারবে, বাট ওইটা আমার আপনার ইনোভেশনের উপরে একটা অ্যাডেড লেয়ার। বাট একটা হিউম্যান যেটা পারে, যে একটা কমপ্লিটলি নতুন কিছু একটা উদ্ভাবন করতে, এটা কি আসলে এআই পারবে? আমি জানি না এখন পর্যন্ত। বাট এটা যদি না পারে, তাহলে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং কিভাবে আমরা কন্টিনিউ করবো, কিভাবে সাস্টেন করবো, কিভাবে ব্র্যান্ডসদেরকে রিমেম্বারিং করাইতে পারবো, মেমোরেবল বানাইতে পারবো, এটা আসলে আমরা জানি না। এখন যখন আমরা বলছি যে AI is generating the very similar type of content, scripts, campaigns, etc. Everyone has access to AI. So আগে যে ব্যাপারটা ছিল ক্রিয়েটিভিটির এন্ডে, যে someone was more creative, a brand was more creative, a brand had more efficiency in thought process. এখন তো সবাই কাছে সেম টুলটা আছে। Right. So what is the differentiating factor now যেগুলা হয়তো produce better campaigns than someone else? চিন্তা করতে হবে, গো ব্যাক টু খাতা বইয়ে ফেরত যান, তাহলে আপনার ওরকম ক্যাম্পেইন মাথায় আসবে। ব্রেইনস্টর্মিং করেন, ওয়ার্ড ক্লাউড বানান, আপনার ব্র্যান্ডের সাথে কোন কোন ওয়ার্ডগুলো যাচ্ছে, আপনার স্লোগানের সাথে, কপির সাথে কোন কোন ওয়ার্ডগুলো যাচ্ছে, ওভাবে করে হচ্ছে কপি রাইটিং করেন। গো ব্যাক টু দ্য ওল্ড ওয়েজ, দ্যাট উইল ক্রিয়েট দ্য ডিফারেন্সিয়েটর, বিকজ এআই ইজ মেকিং পিপল লেজি অ্যাজ ওয়েল। হোয়াট ইজ হ্যাপেনিং, সবাই এখন এআই দিয়ে কপি লেখাচ্ছে, সবাই এখন এআই দিয়ে ইমেজ জেনারেট করছে, সবাই এখন এআই দিয়ে হচ্ছে আপনার স্লোগান লিখছে। তো তাহলে আসলে এট দি এন্ড অফ দ্য ডে ব্র্যান্ডের নভেলটি আসবে কোত্থেকে? আপনার ডিফারেন্সিয়েটর হইতে হলে আপনার ব্রেইন ইউজ করতে হবে। ক্লড ইউজ করতে পারেন আপনি, ওপেন এআই ইউজ করতে পারেন আপনি, আপনি অনেক কিছু ইউজ করতে পারেন, বাট আলটিমেটলি ওরা যে এআই, এটা যে কন্টেন্ট দেখবে সেও বুঝবে, আর একটা ব্র্যান্ডের মানুষ হলে যে ইন্ডাস্ট্রিতে আছে সে তো অবশ্যই বুঝবে। ডেফিনেটলি এগুলো এখন আসলে এমনই একটা ধাঁচে পরিণত হয়েছে যে দেখলেই হয়তো বোঝা যায় যে কন্টেন্টটা হিউম্যান জেনারেটেড নাকি এআই জেনারেটেড। থ্রু দিস প্রসেস দেয়ার উইল বি আ লট অফ মার্কেটিং রোলস যেগুলো উইল বি ভালনারেবল। এমন কোন রোল আছে যেগুলো উইল অলওয়েজ বি ইররিপ্লেসেবল? কপিরাইটিং শুড বি ওয়ান অফ দোজ। এটা এখনো সবাই, অনেকে ভাবছে এআই দিয়ে করা যায়, এআই দিয়ে করা যায়। আমি মানছি, আমি এখানে ডিসঅ্যাগ্রি করছি না যে যায় না, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা হিউম্যান কপিরাইটারের যে কোয়ালিটিটা, সেটা আসলে এআই এখনই রেপ্লিকেট করতে পারছে না। আমার মনে হয় না যে আগামী 2-3 বছরও পারবে, কারণ লেখালেখির ক্রিয়েটিভিটিটা ইজ ডিফারেন্ট দেন কোডিং এর ক্রিয়েটিভিটি। আপনি স্টেম দিয়ে এআই এর অনেক কিছু করতে পারেন, স্টেমের মানে সায়েন্স এন্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস এর অনেক কিছু আপনি করতে পারেন এআই দিয়ে। বাট ক্রিয়েটিভিটিতে আপনি যখন এআই কে ইনক্লুড করবেন, আপনি নিজের ক্রিয়েটিভ স্পেসটাকে কমাচ্ছেন। সো ধরেন ক্রিয়েটিভ ডিরেক্টর, আর্ট ডিরেক্টরস, কপিরাইটার্স, দে ক্যান স্টিল সার্ভাইভ ইফ দে আর
always thinking something new. Right, absolutely. So আমরা এখন let's move to our last segment, that is rapid fire. আমি আপনাকে কিছু প্রশ্ন করব, I expect you যে আপনি আপনার চিন্তায় প্রথম যে কথাটা আছে সেটাই বলবেন. So what do you think is better, reach without trust or trust without reach? Trust without reach. Creative freedom or algorithm performance? Creative freedom Why? gives you more things to remember your brand by. Which is more dangerous, being irrelevant or being forgotten? Which is more dangerous? I think it's being forgotten. One uncomfortable truth about the industry. Everyone's doing the same thing. One prediction that you can make today that will most likely be implemented over the course of 5 years. AI will significantly diminish the marketing industry as a whole in terms of people. AI may even destroy the production industry that we have. Will not destroy completely, will not obliterate it, but it will maybe cut it down to like 20% of its current size. The fact that most brands might start looking the same and might start talking the same as well. Correct. So that brings us to the very end of this episode. Thank you so much Thank you so much for inviting me as for well. coming here and giving us time from your busy schedule. So দর্শক, এই ছিল আমাদের আজকের কথোপকথন. আশা করি আমাদের কনভারসেশনের মধ্য দিয়ে আমরা অনেক ভ্যালু অথবা অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি. আশা করি এগুলো আপনাদের জীবনে কোনো না কোনোভাবে ভ্যালু অ্যাড করবে. সো এরই সাথে আজকের এপিসোডটা শেষ করছি. আসসালামু আলাইকুম, ভালো থাকবেন.